পাঠ টিস্যু ও টিস্যুতন্ত্র সম্পর্কে জানবো, যে এই অধ্যায় থেকে অ্যাডমিশন পরীক্ষায় মানে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন হয়। আমরা এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি একটু বেসিক আইডিয়া নিয়ে নিব। যেমন হচ্ছে ফার্স্টে আমরা জেনে নিই যে টিস্যু জিনিসটা আসলে কি। তোমরা কি নিজেদের মধ্যে একটা আইডিয়া দাঁড় করাতে পারো টিস্যু সম্পর্কে? আচ্ছা, মোটামুটি একটা আইডিয়া হচ্ছে টিস্যু হচ্ছে একই উৎস থেকে সৃষ্ট একই জাতীয় কিছু কোষ যদি সম্মিলিতভাবে একই ধরনের কাজ করে তখন তাকে বলা হয় টিস্যু। টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ভাজক টিস্যু ও অপরটি হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু নাম শুনে কি তোমরা বুঝতে পারছো যে ভাজক টিস্যুর কোষগুলো অবশ্যই বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে এবং স্থায়ী টিস্যুর কোষগুলো অবশ্যই বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে না। তাহলে নাম শুনে এতটুকু বেসিক পার্থক্য তো আমরা বুঝতেই পারি। এরপর হচ্ছে আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জানবো। ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা যখন জানবো, আমরা মোটামুটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও জেনে যাব। কিভাবে? কারণ ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের অপোজিট বৈশিষ্ট্যগুলোই আমরা স্থায়ী টিস্যুতে পাই। তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য যদি আমাকে নিজে নিজে সাজাতে বলে, আমরা কিভাবে সাজাবো? প্রথম হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলো, তার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা বিভাজন ক্ষমতা সম্পন্ন। ভাজক টিস্যুর কোষগুলো অবশ্যই জীবিত কোষ হবে, কারণ একটা মৃত কোষের পক্ষে আসলে নিজেকে বিভাজিত করে নতুন কোষ তৈরি করা সম্ভব না। এরপর হচ্ছে আমরা বৈশিষ্ট্য ছবিটা থেকে একটু মাথায় নেওয়ার চেষ্টা করি যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি কি হতে পারে। ভাজক টিস্যুগুলো দেখতে গোলাকার, আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হয়। আমরা আকারগুলো কিন্তু একটু মনে রাখবো যে আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হয়। ভাজক টিস্যুর যে কোষ প্রাচীর আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পাতলা ও সেলুলোজ নির্মিত। ছবি থেকে আমরা আরো কি দেখতে পাচ্ছি যে ভাজক টিস্যুর যে নিউক্লিয়াস সেটি কিন্তু একটু অপেক্ষাকৃত বড় এবং কোষের সেন্ট্রালি অবস্থান করছে, আর তার ঘন সাইটোপ্লাজম থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভাজক টিস্যু কোষে কিন্তু কোনো কোষ গহ্বর নেই। এছাড়া আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে ভাজক টিস্যুর কোষগুলোর মাঝখানে কিন্তু কোনো আন্তঃকোষীয় ভাগ নেই। এরপর হচ্ছে ভাজক টিস্যুগুলো যেহেতু বিভাজন ক্ষমতা সম্পন্ন, তার মানে এদের বিপাকীয় হার অনেক বেশি হবে। আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে ভাজক টিস্যুর কোষে যেহেতু এরা অনেক বেশি বিভাজিত হয়, তাই এদের পক্ষে কোনো খাদ্য সঞ্চয় করা সম্ভব না এবং এরা কোনো বর্জ্য পদার্থ নিজেদের মধ্যে রাখে না, কোনো পদার্থ ক্ষরণও করে না। এই ক্ষরণ করার বৈশিষ্ট্যটা হচ্ছে স্থায়ী টিস্যু। এখন এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্যটাকে যদি আমরা একটু অপোজিট বৈশিষ্ট্যগুলো চিন্তা করি, তাহলে আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবো। তাহলে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি হবে? যে স্থায়ী টিস্যুগুলো বিভাজনে অক্ষম হবে, স্থায়ী টিস্যুতে যে নিউক্লিয়াসটা থাকবে সেই নিউক্লিয়াসটা ছোট হবে, কোষের সেন্ট্রালি থাকবে না, তারা একটু সাইডে অবস্থান করবে, সাইটোপ্লাজমটা একটু কম হবে। টিস্যুতে ভাজক টিস্যু যেমন সবগুলো কোষ জীবিত ছিল, কিন্তু স্থায়ী টিস্যুতে আমরা দু ধরনের কোষই কিন্তু পাবো। স্থায়ী টিস্যুতে আমরা জীবিত কোষও পাবো, স্থায়ী টিস্যুতে আমরা মৃত কোষও পাবো। আমাদের মাথায় রাখতে হবে যে স্থায়ী টিস্যুর যে মৃত কোষ সেগুলো সাধারণত প্রোটোপ্লাজম বিহীন। আচ্ছা, আমরা পড়েছিলাম যে ভাজক টিস্যুর যে কোষ প্রাচীর সেটি পাতলা এবং সেলুলোজ নির্মিত, আর স্থায়ী টিস্যুর যে কোষ প্রাচীর সেটি কিন্তু অপেক্ষাকৃত পুরু। এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস জেনে রাখবো যে ভাজক টিস্যুকে মেরিস্টেম টিস্যুও কিন্তু বলা হয়। আচ্ছা, আমরা বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি জেনেছি, এখন আমরা কাজ সম্পর্কে একটু জেনে নিই যে ভাজক টিস্যুর কাজ। তাহলে কি ভাজক টিস্যু যদি বিভাজন ক্ষমতা সম্পন্ন, তো ভাজক টিস্যু তাহলে কোন ভাজক টিস্যু যা উদ্ভিদের শীর্ষে অবস্থিত তা উদ্ভিদকে দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে সাহায্য করবে। আবার যে ভাজক টিস্যু উদ্ভিদের পার্শ্ব দিকে অবস্থিত তা উদ্ভিদকে পার্শ্ব দিকে প্রস্থে বৃদ্ধি পেতে সাহায্য করবে। আমরা ইম্পর্টেন্ট দুটো জিনিস মনে রাখবো, একটি হচ্ছে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, আর ভাজক টিস্যু ক্ষত স্থান পূরণ করে। ওকে, এখন আমরা ভাজক টিস্যু শ্রেণী বিভাগ একটু জেনে নিই। আমরা ভাজক টিস্যু শ্রেণী বিভাগে দেখতে পাচ্ছি যে প্রথমে উৎপত্তি অনুসারে ভাগ করা যায়। উৎপত্তি অনুসারে আমরা
তিন ভাগে ভাগ করতে পারি, যেমন প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। আমি দুঃখিত, এটা প্রোমেরিস্টেম হবে বা প্রারম্ভিক প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, আমি এটাকে একদম বোল্ড করে দিচ্ছি, কেটে দিলাম। তাহলে একদম গাঢ় করে কেটে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, এরপর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, এরপর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে উৎপত্তি অনুসারে একে আমরা তিন ভাগে ভাগ করলাম। প্রথমটা হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। আমরা মনে রাখবো যে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে এটা কোথায় থাকে? মূল ও কাণ্ডের অগ্রভাগে খুবই ছোট একটা অংশ থাকে। এই ছোট অংশ থেকে, এই ছোট অংশের যে কোষগুলো সেখান থেকে বা টিস্যুগুলো, সেখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু পাই। আচ্ছা, তাহলে এই যে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, যে থেকে আমরা পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু পাচ্ছি, এই প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রথম বৃদ্ধিটা শুরু হয়। এরপর যে প্রাইমারি ভাজক টিস্যু, এরাও উদ্ভিদের মূল কাণ্ডের শীর্ষে থাকে, উদ্ভিদের মূলকাণ্ডের শীর্ষে থাকে। এরা উদ্ভিদকে, যেহেতু মূলকাণ্ডের শীর্ষে থাকে, তাহলে এরা অবশ্যই দৈর্ঘ্যের বৃদ্ধি পেতে সাহায্য করবে। আর প্রাইমারি ভাজক টিস্যু, এরা হচ্ছে উদ্ভিদের ভ্রূণ অবস্থাতেই উৎপত্তি লাভ করে। এটা একটু আমাদের মনে রাখতে হবে যে ভ্রূণ অবস্থাতেই, যেটা একদম প্রাইমারি প্রাথমিক অবস্থার টিস্যু, ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। এরপর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। আমরা মনে রাখবো যে সেকেন্ডারি ভাজক টিস্যু কিন্তু আসে, আচ্ছা আমি অ্যারো দিয়ে দেখাই, সেকেন্ডারি ভাজক টিস্যু কিন্তু আসে স্থায়ী টিস্যু থেকে। তাহলে কোন ভাজক টিস্যু যদি স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে, তা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এখন স্থায়ী টিস্যু থেকে যে টিস্যুটি উৎপত্তি লাভ করবে, কারণ স্থায়ী টিস্যু তো জেনারেলি ডিভাইড হয় না, কিছু স্পেশাল ক্ষেত্রে স্থায়ী টিস্যু ডিভাইড করতে পারে, তাহলে অবশ্যই আমি স্বাভাবিক সেন্স থেকেই বলতে পারছি যে স্থায়ী টিস্যু থেকে যে ভাজক টিস্যুটা আসবে, সেটা যেটা সেকেন্ডারি ভাজক টিস্যু, সেটা কখনোই উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করবে না। এটি ভ্রূণ অবস্থার অনেক পরে উৎপত্তি লাভ করবে। আমরা এই উদাহরণটা খুব ভালোভাবে মনে রাখবো। এর উদাহরণ হচ্ছে কর ক্যাম্বিয়াম। ওকে, আচ্ছা এখন আমরা এরপর চলে যাই অন্য আরেকটি ডিভিশনে, সেটা হচ্ছে অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে আমরা দেখতে পাচ্ছি শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু এবং পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে শীর্ষস্থ, ইন্টারক্যালারি বা নিবেশিত এবং পার্শ্বীয় ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু, তুমি নাম শুনেই কিন্তু বুঝতে পারছো যে এরা উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষে থাকবে। এই শীর্ষস্থ ভাজক টিস্যু থেকেই কিন্তু প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি হয়ে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে পুষ্পক উদ্ভিদের শীর্ষস্থ ভাজক টিস্যু একাধিক কোষ নিয়ে গঠিত। এরা অবশ্যই প্রাইমারি ভাজক টিস্যু। এরপর হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। তাহলে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু সম্পর্কে আমরা জেনে নিই। ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু হচ্ছে দুটি স্থায়ী টিস্যুর মাঝে থাকে। এরাও কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু। আমি এগুলো লিখছি যেন তোমাদের, আমি আমার বলার সাথে যেন তোমরা চোখে দেখে তোমাদের জন্য আরো বেশি মনে থাকে। তাহলে এরাও কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু। আমরা খুব ভালোভাবে মনে রাখবো যে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু সেটা আসলে কোথায় থাকে। এরা থাকে পত্রমূলে, মধ্য পর্বের গোড়ায়
বা পর্বসঙ্গীর নিচে। তাহলে আমরা ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু সম্পর্কে ইনফরমেশন গুলো জেনে নিলাম। এরপর হচ্ছে আমাদের পার্শ্বীয় ভাজক টিস্যু। এখন পার্শ্বীয় ভাজক টিস্যু নাম শুনে তোমরা বুঝতে পারছো এরা অবশ্যই উদ্ভিদে মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর অবস্থান করবে। আমরা মনে রাখবো যে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যুতে দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থিত ছিল, পার্শ্বীয় ভাজক টিস্যু কিন্তু দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থিত। ডিফারেন্স হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু যেগুলো ছিল সেগুলো শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে উৎপন্ন হতো, কিন্তু পার্শ্বীয় ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়। তাহলে কি ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু প্রাইমারি ভাজক টিস্যু হলেও যেহেতু পার্শ্বীয় ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়, এরা কিন্তু সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে এইগুলো কিন্তু ভুল করা একদমই চলবে না। ওকে, আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু পেয়ে গেলাম। এখন আমরা যাব এর পরের ক্লাসিফিকেশনে যে কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা দেখতে পাচ্ছি মাস, প্লেট ও রিব ভাজক টিস্যু এই তিনটা ভাগে ভাগ করা যায়। এখন মাস ভাজক টিস্যু জিনিসটা কি? যদি কোনো ভাজক টিস্যুর কোষ বিভাজন সবগুলো তলেই হয়, যে কোষগুলো কোনো নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে না, তখন তাকে বলা হয় মাস ভাজক টিস্যু। এদের উদাহরণগুলো কিন্তু আমরা একটু অবশ্যই জেনে নিব। যেমন হচ্ছে বর্ধনশীল ভ্রূণে থাকে, রেণুথলি, তারপর হচ্ছে শস্য, এসব জায়গায় থাকে। এরপর হচ্ছে প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যুর দৈর্ঘ্য যে কোনো দুইটা তলে হবে। তাহলে কি এরা ধরো এই তলটাতে এদের কোষ বিভাজন হচ্ছে এই তলে, মানে ধরো একটা কোষ এটার বিভাজন এদিকে হচ্ছে আর হচ্ছে বিভাজন এদিকে হচ্ছে, মানে দুইটা তলে তার বিভাজন হবে, তার মানে দুইটা দিকে তার বিভাজন গুলো সজ্জিত থাকবে। আমরা কিন্তু প্লেট ভাজক টিস্যুর উদাহরণটা আমরা প্লেটের প দিয়ে আমরা মনে রাখবো যে প্লেট ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে পাতা। ঠিক আছে, এটি কিন্তু বেশি ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে এখানে একটা মাত্র উদাহরণ দেয়, তাহলে খুব সহজে কিন্তু প্রশ্ন করা যায় যে নিচে কোনটি প্লেট ভাজক টিস্যুর উদাহরণ, তাহলে পাতা দিয়ে দিল আর কয়েকটা জায়গা থেকে অন্য জায়গা থেকে আর কয়েকটা তুলে দিল, তাহলে যে যিনি প্রশ্ন করবেন তার জন্য কিন্তু প্রশ্ন করাটা অনেক ইজি হয়ে যায়। এই জন্য এসব যেগুলো একটা করে উদাহরণ আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে রিব ভাজক টিস্যু। তোমাদের কি রিব সম্পর্কে কোনো আইডিয়া আছে? রিব হচ্ছে, তোমরা যদি চিন্তা করো আমাদের বক্ষপিঞ্জরটা নিয়ে, বক্ষপিঞ্জরের স্টার নাম ছিল, তার দুই পাশে পরশুটা ছিল, মনে আছে? পরশুটাকে আমরা ইংরেজিতে বা মেডিকেল টার্ম দিয়ে রিব বলি। তো রিব গুলো কেমন হয়? এমন হয় না এরকম যে ধরো এদিকে একটা স্টার না, ধরো দুই পাশে রিব। যদি আমার ছবিটা খুবই মানে বাজে হয়েছে, তাও আমি তোমাকে মোটামুটি বোঝানোর জন্য বলতে চাচ্ছি যে বক্ষ পিঞ্জরের, আচ্ছা আমি আরেকটা আসলে যদি ভালো করে ছবি এঁকে তোমাদেরকে বোঝাই যে রিব ভাজক টিস্যুটা কেমন হবে, যে আমাদের যদি একটা স্টার নাম হয়, করে নিলাম যে এটা আমাদের মোটামুটি একটা স্টার নাম, এর চারপাশে কিন্তু আমাদের অনেকগুলো রিব ছিল। এখন তোমাদের মনে হচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এদের এরকম রিবের মতো যদি কোনো কোষের বিভাজন হয় তখন কিন্তু সেগুলো একটা তলে বিভাজন হবে। তাহলে রিব ভাজক টিস্যুর যে কোষগুলো সেগুলো একটা মাত্র তলে এদের বিভাজন হবে। আচ্ছা, তো আমরা রিব ভাজক টিস্যুর উদাহরণটা একটু মনে রাখবো, কারণ এখানে শুধুমাত্র দুইটা উদাহরণ দেয়। একটা হচ্ছে বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জারশ্মি, মূল ও কাণ্ডের মজ্জারশ্মি, এই দুটো আমরা একটু মনে রাখবো। এখন আমরা চলে যাই যে কাজ অনুসারে কিভাবে ভাগ করা যায়। এটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, প্রোটোডার্ম তোমরা মনে রাখবে যে ডার্ম শব্দটা যেখানে আছে মনে রাখবে তার ত্বক বা স্কিনের সাথে কোন একটা রিলেশন আছে। তাহলে প্রোটোডার্ম হচ্ছে উদ্ভিদের মানে যে টিস্যুর কোষসমূহ উদ্ভিদ দেহে ত্বক সৃষ্টি করবে, সেটা কাণ্ডের ত্বক হোক, প্রশাখার ত্বক হোক, সেটা মূলের ত্বক হোক। তাহলে প্রোটোডার্মের কাজ আমরা বুঝে গেলাম। এরপর হচ্ছে প্রোক্যাম্বিয়াম। এটা একটু গুরুত্বপূর্ণ বেশি, যে প্রোক্যাম্বিয়াম জিনিসটা কি, যে ভাজক টিস্যু তিনটা জিনিস সৃষ্টি করে। একটা হচ্ছে ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম। তাহলে ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল। ভাজক টিস্যুকে বলা হয়
প্রোক্যাম্বিয়াম। এখন পরিবহন টিস্যু সৃষ্টি করাই হচ্ছে তার মানে প্রোক্যাম্বিয়ামের কাজ। এরপর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম জিনিসটা হচ্ছে যে ভাজক টিস্যু উদ্ভিদের মূল থেকে যেমন কর্টেক্স, মজ্জা ও মজ্জা রশ্মি সৃষ্টি করে, তারা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। তো মোটামুটি এখানে আমাদের ভাজক টিস্যু ক্লাসিফিকেশন শেষ। এখন স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য আমরা কিন্তু ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের সাথে করে নিয়েছিলাম। এরপর আমি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য এখানে দিয়েছি, কারণ হচ্ছে একটা বৈশিষ্ট্য আমরা এর আগে তোমার পাঠ্যপুস্তক দিয়ে মনে রাখতে পারছিলাম না। এখানে এই কোষ প্রাচীরে আমরা মনে রাখবো যে নানা রকম নকশা পাওয়া যায়। ঠিক আছে, এই কোষ প্রাচীরে নানা রকম নকশা দেখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু স্থায়ী টিস্যুর প্রকারগুলো জেনে নিই। যেমন হচ্ছে সরল টিস্যু, জটিল বা যৌগিক টিস্যু এবং ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু জিনিসটা যে টিস্যুর কোষগুলো আকার, আকৃতি ও গঠন বৈশিষ্ট্য একই ধরনের হয়, তারাই হচ্ছে সরল টিস্যু। যেমন আমরা পাচ্ছি প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা। জটিল বা যৌগিক টিস্যু এরা হচ্ছে দুই রকম, জাইলেম ও ফ্লোয়েম টিস্যু। তারপর হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, তরক্ষী ও গ্রন্থ টিস্যু। আচ্ছা, এই যে জাইলেম ও ফ্লোয়েম, এটাকে আমরা কেন জটিল বা যৌগিক টিস্যু বলছি? কারণ এই টিস্যুর যে কোষগুলো সেগুলো একাধিক রকমের হয়, একই রকম হয় না। আর ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু যে আমরা বললাম তরক্ষী বা গ্রন্থি টিস্যু, আমরা একটু মনে রাখবো যে ক্ষরণকারী এরা এইসব টিস্যু বিভিন্ন ধরনের তরল পদার্থ ক্ষরণ করে, যেমন হচ্ছে উৎসেচক, এছাড়া বিভিন্ন বর্জ্য যেমন হচ্ছে রেজিন, কদ, উদ্যায়ী তেল, আঠা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই টার্মগুলো কিন্তু মনে রাখবো। ঠিক আছে, এখন আমরা একটু টিস্যুতন্ত্র সম্পর্কে জেনে। টিস্যুতন্ত্র হচ্ছে একই ধরনের কাজ করে এমন এক বা একাধিক টিস্যু মিলে টিস্যুতন্ত্র গঠিত হয়। টিস্যুতন্ত্রকে বিজ্ঞানী স্যাক্স তার অবস্থান ও কাজের উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করেন। তাহলে আমরা টিস্যুতন্ত্রের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞানী স্যাক্সের কথা মনে রাখবো, যিনি টিস্যুতন্ত্রকে তিনটি ভাগে ভাগ করেন। প্রথমটি হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। তাহলে চলো আমরা এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র সম্পর্কে একটু জেনে নিই। এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র সম্পর্কে আমরা যখন জানবো, আমাদের অবশ্যই দুটো টার্ম জানা লাগবে। একটি হচ্ছে এপিপ্লেমা আর একটি হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস কাকে বলবো? যখন যে ত্বকীয় টিস্যুতন্ত্র কাণ্ড ও পাতার ত্বক গঠনে কাজ করবে, তারা হচ্ছে এপিডার্মিস। আর এপিপ্লেমা হচ্ছে মূলের বহিরাবরণ। তাহলে এই বেসিক কথাটা আমরা একটু আগেই জেনে নিলাম, এপিডার্মিস কি, এপিপ্লেমা কি। ওকে, এরপর আমরা চলে যাব এপিডার্মিস সম্পর্কে জানতে। মনে রাখবো যে এপিডার্মিস সাধারণত এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়, কিন্তু আমরা করবী গাছের ক্ষেত্রে দেখতে পাই যে এটি 3 সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। তাহলে এটা একটু ব্যতিক্রম। এরপর আমরা জানবো যে কিউটিকল জিনিসটা কি। কিউটিকল হচ্ছে কিউটিন বা সুবেরিনের পুরু স্তর। কিউটিন বা সুবেরিন হচ্ছে অ্যাকচুয়ালি মোমের স্তর। আচ্ছা, এখন কি তোমরা আমাকে বলতে পারো যে কিউটিকল বা সুবেরিন এটা যদি একটা মোমের স্তর হয়, তাহলে সেটা কি কাণ্ড পাতায় থাকবে, মানে এপিডার্মিসে থাকবে, নাকি এপিপ্লেমাতে থাকবে? একটু চিন্তা করে বলো তো, এরা কিন্তু পুরু স্তর। আচ্ছা, যদি আমাকে বলো এরা যদি এপিপ্লেমাতে মানে মূলে থাকে, তাহলে কি হবে? মূলের বহিরাবরণে যদি কিউটিকল থাকে, তাহলে কি এরা পানি শোষণ করতে পারবে? মাটির রস থেকে বা মাটির যে পানি, সেখান থেকে কি ওরা খনিজ লবণ, খাদ্য পানি এগুলো শোষণ করতে পারবে? কখনোই পারবে না, কারণ এটা তো পুরু স্তর। তার মানে আমরা সবসময় মনে রাখবো যে কিউটিকল থাকে কাণ্ড ও পাতায়, এটা যেন আমাদের ভুল না হয়। তাহলে মূলের ত্বকে অনুপস্থিত। এরপর আমরা জানবো যে এপিডার্মিসে মাইরোসিন নামক কিছু কোষ থাকে। যে মাইরোসিন, এই কোষটা আমরা কোথায় পাই? মাইরোসিন আমরা পাই সরিষা গতি উদ্ভিদের পত্রত্বকে। আচ্ছা, এরপর হচ্ছে বুলিফর্ম কোষ। বুলিফর্ম কোষ হচ্ছে, এরা হচ্ছে অ্যাকচুয়ালি ত্বকীয় কোষ, কিন্তু এরা জেনারেল ত্বকীয় কোষ থেকে একটু বৃহৎ আকৃতির পাই। তাহলে আমরা মনে রাখবো যে বুলিফর্ম কোষ আমরা কোথায় পাই? বুলিফর্ম কোষ আমরা পাই গম,
আ ও উচ্চারণে। তাহলে আমরা গুলিফর্ম কোষও পেয়ে গেলাম। মোটামুটি এপিডার্মিস সম্পর্কে বা ত্বকের টিস্যুতন্ত্র সম্পর্কে আমরা এতটুকুই জানবো। আমরা আরেকটা জিনিস জানবো যে এপিপ্লেমার ক্ষেত্রে কখনো কখনো এপিপ্লেমা থেকে এককোষী কিছু রোম উৎপন্ন হয়, এটাই হচ্ছে মূল রোগ। আচ্ছা, এপিডার্মিসের উপাঙ্গ সমূহ যেমন রোম বা ট্রাইকোম, শল্ক, কোলেটার্স ও থলি। আচ্ছা, রোম বা ট্রাইকোম আমরা মনে রাখবো যে রোম বা ট্রাইকোম এককোষী বা বহুকোষী হতে পারে, তবে এরা যদি মূলের রোম বা ট্রাইকোম হয়, মূলের ক্ষেত্রে সবসময় হবে এককোষী। আবার যখন এরা কাণ্ড ও পাতার ক্ষেত্রে হবে, কাণ্ড ও পাতায় এরা হবে বহুকোষী। আমি আশা করছি তোমাদের এখন আর ভুল হবে না, তবে একটু ভালো করে শুনো, সাথে আমি কি লিখছি ওটা একটু দেখো। এরপর হচ্ছে আমরা এখন রোম বা ট্রাইকোমের কাজটা একটু জেনে নিই। মূলরোম পানি শোষণ করবে, কাণ্ডরোম কি করবে? কাণ্ডরোমের কাজটা, মূলরোম পানি শোষণ করবে এটা তো আমাদের মনে থাকবে, কাণ্ডরোমের কাজটা আমরা একটু মনে রাখবো। কাণ্ডরোম কি করবে? তারা আঠা, পদ ও বিষাক্ত পদার্থ মিশ্রিত করবে। এছাড়াও এরা কোনো কোনো ক্ষেত্রে পানিও সঞ্চয় করতে পারে, তো এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আমরা বহুকোষী কাণ্ডরোম কি করতে পারি এটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো। এরপর হচ্ছে স্বল্প, এরা হচ্ছে বিশেষ ধরনের রোগ। কোলেটার্স হচ্ছে বিশেষ ধরনের বহুকোষী রোগ। থলি বা ব্ল্যাডার, এটা আমরা একটু ইংলিশ নামটা মনে রাখবো, যে থলি বা দুঃখিত, আচ্ছা, থলি বা হচ্ছে ব্ল্যাডার। থলি বা ব্ল্যাডার নাম শুনে মনে হচ্ছে না যে এখানে আমাদের কোনো তরল পদার্থ থাকবে। এরা হচ্ছে এই থলি, এরা হচ্ছে বিশেষ ধরনের পানি ধারক ও প্রশস্ত ট্রাইকোম। আচ্ছা, তাহলে আমরা থলি সম্পর্কেও জানলাম। এখন আমরা স্টোমেটা বা পত্ররন্ধ্র সম্পর্কে একটু জেনে নিই। স্টোমেটা বা পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র কোথায় থাকবে? পত্ররন্ধ্র নাম শুনেই কিন্তু বুঝছো, তাহলে পাতায় তো অবশ্যই থাকবে, তাহলে এরা পাতার সাথে এরা থাকবে কাণ্ডে, এরা মূলে তো আর থাকবে না, তাই না? তাহলে পাতা ও কাণ্ডে থাকে স্টোমেটা বা পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটা কিছু অর্ধচন্দ্রাকার কোষ দিয়ে পরিবেষ্টিত। এই অর্ধচন্দ্রাকার কোষগুলোকে বলা হয় রক্ষী কোষ। আমরা দেখতে পাচ্ছি যে রক্ষী কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকছে, তাহলে কি হচ্ছে? এরা কিন্তু খাদ্য তৈরি করতে পারছে। এরপর আমরা রক্ষী কোষের চারপাশে কি দেখতে পাচ্ছি? রক্ষী কোষে কিছু সাধারণ কোষ থেকে একটু ডিফারেন্ট জাতীয় কিছু কোষ দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে সহকারী কোষ। আচ্ছা, এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি না, হচ্ছে আমরা যেহেতু ছবিটা উপর থেকে দেখছি, এই পত্ররন্ধ্রের নিচে একটি বড় বায়ু কুঠুরি থাকে, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই বড় বায়ু কুঠুরিটাকে বলা হয় সাবস্টোমেটাল বায়ু কুঠুরি। সাবস্টোমেটাল মানে স্টোমেটার নিচে বায়ু কুঠুরি বা শ্বাসকুঠুরি। এই যে পত্ররন্ধ্র, সেটা খোলা ও বন্ধ হওয়া কিন্তু রক্ষী কোষ দিয়ে নিয়ন্ত্রিত হয়। সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে এবং রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে, কিন্তু আমরা ব্যতিক্রম জানবো। ব্যতিক্রম হচ্ছে কারণ ব্যতিক্রম থেকে স্যার ম্যাডামরা কোয়েশ্চেন করতে খুবই পছন্দ করেন আর কি। পাথরকুচি পাতার ক্ষেত্রে রাতে পত্ররন্ধ্র খোলা ও দিনে কিন্তু পত্ররন্ধ্র বন্ধ থাকে, এটা কিন্তু আমরা একটু ভালো করে মাথায় নিয়ে নিব। চলো এখন আমরা রক্ষী কোষের প্রকারভেদগুলো একটু জেনে নিই। প্রথমে হচ্ছে ডায়াসাইটিক। এই সাইটিক শব্দটা এসেছে সাইট থেকে বা সেল থেকে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটি সহকারী কোষ রক্ষী কোষের সাথে সমকোণে আছে। এরপর হচ্ছে প্যারাসাইটিক, সহকারী কোষগুলো রক্ষী কোষের সাথে সমান্তরালভাবে আছে। এরপর হচ্ছে অ্যানিসোসাইটিক, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি সহকারী কোষ। এই তিনটি সহকারী কোষের মধ্যে একটি কোষ কিন্তু ছোট। এরপর হচ্ছে টেট্রাসাইটিক, তাহলে এখানে চারটি সাবসিডিয়ারি কোষ বা সহকারী কোষ আছে। এরপর হচ্ছে অ্যাক্টিনোসাইটিক, এরা হচ্ছে রেডিয়ালি অবস্থান করে রক্ষী কোষের সাথে। এখানে কিন্তু আর একটা ক্লাসিফিকেশনের একটা মিস আছে, সেটি হচ্ছে অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক জিনিসটা কি? এরা হচ্ছে, এদের থেকে দেখা যায় কি যে সহকারী কোষ আর রক্ষী কোষের মধ্যে তেমন কোনো পার্থক্য করা যায় না।
তাহলে আমরা একটু ক্লাসিফিকেশনগুলো মনে রাখার চেষ্টা করবো। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিকে যাব, সেটি হচ্ছে পানিপত্ররন্ধ্র। পানিপত্ররন্ধ্রের আরেকটা নাম কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো, সেটার নাম হচ্ছে হাইডাথোন। ওকে, তাহলে পানিপত্ররন্ধ্র বা হাইডাথোন। আমরা একটু পানিপত্ররন্ধ্রের গঠনটা সম্পর্কে জেনে নিই। পানিপত্ররন্ধ্র, তাহলে নাম শুনে বুঝছো যে এই পত্ররন্ধ্র দিয়ে পানি বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। আচ্ছা, আমরা একটু চিন্তা করি তো, ঘাস, তারপর কচু, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে প্রচন্ড মানে চিন্তায় আসে কি যে প্রচন্ড গরমের দিনে পাতার উপর সারি সারি পানির ফোঁটা আছে, এটা কিন্তু পানিপত্ররন্ধ্রের জন্যই হয়। কখন এদের দেখা যায় দেখুন, যখন মাটিতে অনেক বেশি পানি থাকে, আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকে সাধারণত, তখন এই পানিপত্ররন্ধ্রে মানে এই পানির ফোঁটাগুলো আমরা দেখতে পাই। এখন হচ্ছে আমি একটু পানিপত্ররন্ধ্রের গঠনটা সম্পর্কে জেনে নিই। যে পত্ররন্ধ্রের নিচে আমরা দেখতে পাচ্ছি একটি পানির গহ্বর। এই পানির গহ্বরের নিচে আমরা কিছু কোষ দেখতে পাচ্ছি, যেগুলোকে বলা হয় এপিথেল। এর নিচে আমরা কিছু নলের মতো অংশ দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাকিং। তাহলে এরাই হচ্ছে মাটি থেকে পানি শোষণ করে এই এপিথেলের কাছে নিয়ে যাবে। আচ্ছা, তো দেখা যায় কি যে ভোরের দিকে এসব জলবিন্দু আসলে দেখা যায়, কারণ হচ্ছে অন্যান্য সময় এত দ্রুত মানে পানি বাষ্পায়িত হয় এবং সালোক সংশ্লেষণে ব্যবহার হয় বলে তা দেখা যায় না। পানিপত্ররন্ধ্র দিয়ে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় গাটেশন। তো এখান থেকে আমাদের যেটা জানতে হবে যে আসলে পানিপত্ররন্ধ্রের আরেকটা নাম কি। পানিপত্ররন্ধ্র বা এইটা আমরা কোন কোন গাছ, কোন কোন উদ্ভিদে খেতে পাই, যেমন হচ্ছে ঘাস, কচু, টমেটো। এখান থেকে ইনফরমেশন হচ্ছে আসলে এগুলো কখন পাই। এটি হচ্ছে মাটিতে প্রচুর পানি থাকলে, ও আর্দ্র আবহাওয়ায় এরপর আমাদের যেটা মনে রাখতে হবে যে এই পানিপত্ররন্ধ্রে এসব জলবিন্দু পানিপত্ররন্ধ্রের জন্য আমরা জেনারেলি করে দেখতে পাই। আর হচ্ছে পানিপত্ররন্ধ্র দিয়ে তরল পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় গাটেশন। এই টপিক থেকে এইগুলোই হচ্ছে অ্যাডমিশনের জন্য কোয়েশ্চেন। ক্রাউন মেরিস্টেম। ক্রাউন মেরিস্টেম হচ্ছে ত্বক ও পরিবহন টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। এটি আদি টিস্যুতন্ত্র নামেও পরিচিত ছিল। গ্রাউন্ড মেরিস্টেমের অংশগুলো আমরা একটু পরে বিশদভাবে জানবো। আমরা এখন চলে যাই, মোটামুটি আমরা গ্রাউন্ড মেরিস্টেম সম্পর্কে যেটা জানলাম, ত্বক ও পরিবহন টিস্যুতন্ত্র ছাড়া বাকি সবকিছু নিয়ে গ্রাউন্ড মেরিস্টেম গঠিত। এখন আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র সম্পর্কে জানবো। আমরা মনে রাখবো যে ভাস্কুলার টিস্যুতন্ত্রের আরেকটা নাম কিন্তু ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। ঠিক আছে, তাহলে পরীক্ষা হলে যদি নিচের কোনটি ফ্যাসিকুলার টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত নয় এমন প্রশ্ন আসে, তাহলে আমরা যেন ঘাবড়ে না যাই। আচ্ছা, এখন আমরা আগে থেকেই জানি যে জাইলেম ও ফ্লুইড টিস্যু নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত হয়। আমরা কিন্তু চ্যাপ্টার শুরুতে অনেকবার ক্যাম্বিয়াম এই ওয়ার্ডটা উচ্চারণ করেছি, কিন্তু তোমাদের মাথায় কি একবার এসেছে যে ক্যাম্বিয়াম জিনিসটা আসলে কি, বা তুমি কি জানো আসলে ক্যাম্বিয়াম জিনিসটা আসলে কি? আমরা একটু জেনে নিই। ক্যাম্বিয়াম জিনিসটা হচ্ছে বীজপত্রী উদ্ভিদ কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত ঘাতক টিস্যু। তাহলে এখন আমরা জেনে গেলাম যে ক্যাম্বিয়াম জিনিসটা আসলে কি। তাহলে কিন্তু একটি ঘাতক টিস্যু। এরপর আমরা দেখি যে এই যে আমরা ভাস্কুলার বান্ডলগুলো বলছি, এগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকে। আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ মূলে ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, সব উদ্ভিদের মূলে মানে একবীজপত্রী
ভাবে অবস্থান করে। এটা আমরা একটু মনে রাখবো, এর ব্যতিক্রম আছে, তবে এখানে জেনারেলি যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা জাইলেম টিস্যু সম্পর্কে জেনে নিই যে জাইলেম টিস্যুর উপাদানগুলো কি কি। জাইলেম টিস্যুর 4টা উপাদান, একটি হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা। এই নামগুলো যেন একদমই আমাদের ভুল না হয়। পরিণত যে জাইলেম টিস্যু তার সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এখান থেকে আমরা কিছু ইনফরমেশন জেনে যাব, যেমন হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদের জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে মেটা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোথায় ভেসেল থাকে না এবং ব্যতিক্রম আমরা কোথায় পাই। ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র মেটা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একটু স্টার দিয়ে দিই যেন তোমাদের আরো বেশি ভালো মনে থাকে বা তোমরা বুঝো যেটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে উইন্টারেসি, টেট্রাসেন্ট্রাসি এবং ট্রোপোডেনড্রাসি উদ্ভিদে ভেসেল থাকে না। তাহলে আমরা ফার্নবর্গীয় ও নগ্নবীজী উদ্ভিদে দেখতে পেলাম যে জেনারেলি এদের ক্ষেত্রে কখনোই ভেসেল থাকে না, শুধুমাত্র নেটামের ক্ষেত্রে থাকে। আর আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই 3 জাতীয় উদ্ভিদে ভেসেল থাকে না। এখন আমরা কয়েকটা টার্ম সম্পর্কে জানবো, যে প্রোটোজাইলেম, মেটাজাইলেম, এন্ডার্ট, এক্সার্ট ও মেসার্ট। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলে নিই যে প্রোটোজাইলেম জিনিসটা হচ্ছে প্রোটোজাইলেম জিনিসটা কি? এগুলো হচ্ছে সরু গর্তযুক্ত ভেসেল কোষ। তাহলে এখান থেকে আমাদের দুটো জিনিস জানতে হবে, যে প্রোটোজাইলেমের ক্ষেত্রে এটা হচ্ছে সরু, আর কোথায় আমরা এটা কোন কোষ নিয়ে আলোচনা করছি, ভেসেল কোষের ক্ষেত্রে। তাহলে মেটাজাইলেম কি? মেটাজাইলেম হচ্ছে শুধুমাত্র বড় গর্তযুক্ত ভেসেল কোষ। ওকে, এখন প্রোটোজাইলেম কি মেটাজাইলেম কি আমরা জানলাম। এখন আমরা জানবো যে এন্ডার্ট, এক্সার্ট ও মেসার্ট জিনিসটা কি। ভাস্কুলার বান্ডেলে যদি মেটাজাইলেম পরিধির দিকে, একটু লিখি যে মেটাজাইলেম থাকবে পরিধির দিকে ও যে প্রোটোজাইলেম সেটা থাকবে কেন্দ্রের দিকে, তখন এই অবস্থানটাকে আমরা বলবো, এই যে মেটাজাইলেম পরিধির দিকে ও প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত, এই অবস্থানটাকে আমরা বলবো এন্ডার্ট অবস্থান। আমরা দেখতে পাচ্ছি যে প্রোটোজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকে, এন্ডার্ট মানে হচ্ছে ভেতরে, এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতরে। এরপর হচ্ছে এক্সার্ট। তাহলে কি এক্সার্ট কি হবে যদি প্রোটোজাইলেম বাইরের দিকে থাকে? আর মেসার্ট কখন হবে? যদি প্রোটোজাইলেম ও মেটাজাইলেম উভয় কেন্দ্র ও পরিধি থেকে বিন্যস্ত থাকে, তখনই আমরা তাদেরকে বলবো মেসার্ট। আচ্ছা, এখন আমরা একটু ফ্লোয়েম টিস্যু সম্পর্কে জেনে নিই। ফ্লোয়েম টিস্যুতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে হচ্ছে এর উপাদানগুলো কি? এর উপাদান হচ্ছে 4টি: সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা। আমরা দেখতে পাচ্ছি যে পরিণত, কথাগুলো খেয়াল করবে, যে পরিণত সিগনলে কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু পরিণত সঙ্গী কোষে কিন্তু আবার নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসটা আবার বড় হয়, সাইটোপ্লাজম ঘন থাকে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে কোনো সঙ্গী কোষ থাকে না। তোমাদের পরীক্ষা হলে কনফিউশন হয়ে যাবে যে নগ্নবীজী উদ্ভিদের যে ফ্লোয়েম টিস্যু সেটা কি সিগনল ছিল না, আর সেটাতে সঙ্গী কোষ ছিল। এগুলো খুবই ছোট ছোট ইনফরমেশন, কিন্তু খুব মনোযোগ দিয়ে এগুলো দেখতে হবে যে কোথায় সিগনল থাকে না, কোন জায়গায় পরিণত সিগনলে নিউক্লিয়াস থাকে না, অপরিণত অবস্থায় থাকে, নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে সঙ্গী কোষ থাকে না। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটি হচ্ছে বাস্ট ফাইবারের উদাহরণ হচ্ছে কাঠের ঘাস। বাস্ট ফাইবার জিনিসটা কি? বাস্ট ফাইবার হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফ্লোয়েমে
অবস্থিত ফাইবার। তাহলে সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে আমরা বলছি বাস্ট ফাইবার। বাস্ট ফাইবারের উদাহরণ কি? বাস্ট ফাইবারের উদাহরণ হচ্ছে পাটেরাস। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভাস্কুলার বান্ডল। আমরা ভাস্কুলার বান্ডল সম্পর্কে একটু জেনে নিই। ভাস্কুলার বান্ডলকে আসলে জাইলেম ফ্লোয়েমের অবস্থান অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে সংযুক্ত, অরীয় ও কেন্দ্রিক। সংযুক্ত সংযুক্ত কি? যদি জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করে তখন তাদেরকে আমরা বলবো সংযুক্ত। তার মানে এরা উদ্ভিদের কাণ্ড ও মূলে একই সাথে অবস্থান করবে, একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করবে। আচ্ছা, এই সংযুক্তর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমপার্শ্বীয় ও সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় কি? জাইলেম ও ফ্লোয়েম উদ্ভিদের কাণ্ড বা মূলে একই ব্যাসার্ধে অবস্থান করবে যুক্তভাবে, কিন্তু সমপার্শ্বীয় হচ্ছে আমরা ফ্লোয়েমের অবস্থানের উপর ডিপেন্ড করে বলবো যে ফ্লোয়েম সবসময় জাইলেমের একটা দিকেই থাকবে এবং সেটা হচ্ছে বাইরের দিকে। তাহলে সমপার্শ্বীয়তে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ফ্লোয়েমটা থাকবে বাইরের দিকে, সবসময় জাইলেমের একই দিকে এবং তা হচ্ছে বাইরের দিকে। এটি হচ্ছে সমপার্শ্বীয়। সমপার্শ্বীয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, মুক্ত ও বদ্ধ। মুক্তকে যদি জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, এটা হচ্ছে ক্যাম্বিয়ামের অবস্থানের উপর। যদি জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে তাহলে সেই জাইলেম ও ফ্লোয়েম একজন একজনের সাথে একদম বদ্ধ না, তারা একটু মুক্ত অবস্থানে আছে তাই সেটা মুক্ত। আর যদি ক্যাম্বিয়াম না থাকে তখন সেটা বদ্ধ। আচ্ছা, এখন আমরা একটু ছবি দেখি। আমরা প্রথমে পড়েছিলাম যে ভাস্কুলার বান্ডলকে 3 ভাগে ভাগ করা যায়, সংযুক্ত, অরীয় ও কেন্দ্রিক। আমরা যে সংযুক্ত করেছিলাম সেখানে আমরা পড়েছিলাম সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আন্ডারে ছিল মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয়তে আমি বলেছিলাম যে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সেটা। আবার বদ্ধতে আমরা বলেছিলাম যে ক্যাম্বিয়াম থাকবে না। ছবিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ভাস্কুলার বান্ডল, এখানে কিন্তু অনেকগুলো ভাস্কুলার বান্ডল আছে, এখান থেকে একটাকে শুধু বড় করে দেখানো হয়েছে, এখানে কিন্তু কোনো ক্যাম্বিয়াম নেই। এখন মুক্ত সমপার্শ্বীয় আমরা মনে রাখবো যে মুক্ত সমপার্শ্বীয় উদাহরণ হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় উদাহরণ দ্বিবীজপত্রী ও লগ্নবীজী উদ্ভিদ কাণ্ড। ঠিক আছে, এটি হচ্ছে তাহলে মুক্ত সমপার্শ্বীয় উদাহরণ। এরপর হচ্ছে আমরা দেখছি বদ্ধ সমপার্শ্বীয় উদাহরণটা একটু দেখে নিই আমরা। বদ্ধ সমপার্শ্বীয় উদাহরণ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড। এরপর হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, যেটি ছিল সংযুক্তের আরেকটা ক্লাসিফিকেশন। সমদ্বিপার্শ্বীয় মানে আমি বলেছিলাম যে ফ্লোয়েমের অবস্থানের উপর আমরা সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় এভাবে ডিভাইড করছি। সমদ্বিপার্শ্বীয় তার মানে হচ্ছে জাইলেমের উভয় পাশেই, দুই পাশেই ফ্লোয়েম থাকবে। এক্ষেত্রে যে ফ্লোয়েমটি বাইরের দিকে থাকবে সেটিকে আমরা বলবো বহিঃ ফ্লোয়েম, যেটি ভেতরের দিকে থাকবে সেটিকে আমরা বলবো অন্তঃফ্লোয়েম। এখন আমরা দেখতে পাচ্ছি যে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কিন্তু আবার ক্যাম্বিয়াম অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে এই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল একটি মুক্ত ভাস্কুলার বান্ডল? অবশ্যই বলতে পারি। আচ্ছা, এখন আমরা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের উদাহরণটি একটু জেনে নিই। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল আমরা পাই কোথায় পাই? এটি আমরা পাই লাউ ও কুমড়া কাণ্ডে। লাউ, কুমড়া কাণ্ডে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অরীয়। অরীয় ভাস্কুলার বান্ডল কোনটা? যেখানে জাইলেম ও ফ্লোয়েম একসাথে একটি বান্ডলের সৃষ্টি করে না, জাইলেম ও ফ্লোয়েম বিক্ষিপ্ত অবস্থায় থাকে। দেখো জাইলেম ও ফ্লোয়েম কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় আছে, এরা একসাথে কিন্তু
একত্রে বান্ডেলের সৃষ্টি করছে না। তাহলে অরিও যে ভাস্কুলার বান্ডেল আমরা সেটা কোথায় পাই? আমরা মনে রাখবো যে পুষ্পক উদ্ভিদের মূলে এই ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। আবার আমরা কিন্তু তোমরা একটা খেয়াল করলে দেখবে আমরা যে সংযুক্ত পেয়েছিলাম সেখানে সবকিছু কিন্তু কাণ্ডে ছিল। দেখো দ্বিবীজপত্রী অঙ্গবীজ উদ্ভিদ কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড, লাউ কুমড়ার কাণ্ডে। তাহলে আমরা এই যে সবগুলো সংযুক্ত পেয়েছিলাম এগুলো আমরা পেয়েছিলাম সব কাণ্ডে। আবার আমরা দেখতে পাচ্ছি যে অরিও সেটা আমরা দেখতে পাচ্ছি মূলে। ওকে, এরপর হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিক কি? আমরা জাইলেম ও ফ্লোয়েম যেটি কেন্দ্রের দিকে থাকে এবং অপরটি যেটা তাকে ভেতরটাকে একদম সম্পূর্ণ বেষ্টন করে থাকে সেটার উপর ডিপেন্ড করে এই ক্লাসিফিকেশনটা করেছি। এটা কোনো দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে হেট্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক এবং লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে হেট্রোসেন্ট্রিক যদি জাইলেম ভেতরে থাকে তাহলে হেট্রোসেন্ট্রিক, যদি ফ্লোয়েম ভেতরে থাকে সেটা লেপ্টোসেন্ট্রিক। এক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে এরা কিন্তু বদ্ধ, মানে এদের তুমি দেখো জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম কিন্তু আমরা পাচ্ছি না। দেখতে পাচ্ছ জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কিন্তু কোনো ক্যাম্বিয়াম নেই। তাহলে জাইলেম কেন্দ্রিকের উদাহরণগুলো আমরা একটু মনে রাখি। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে এরিস, আর ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে ড্রাসিনা। তাহলে মোটামুটি ভাস্কুলার বান্ডেল আমাদের এতটুকুই। তোমরা যদি একটু ছবিটা মনে রেখে উদাহরণগুলোর সাথে ছবির পাশে লিখে রেখে মনে রাখো তাহলে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। কারণ বইয়ে অনেক ইনফরমেশন একদম ভিজিবিজি করে দেয়, তো এতগুলো ইনফরমেশন একসাথে দেখলে মাথায় আসলে কিছুই থাকবে না। তোমরা বইয়ে যে ছবিটা ছবির পাশে ইনফরমেশন গুলো এক দুটা করে লিখে রাখবে, তাহলেই হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই যে মূলকাণ্ডের অন্তর্গঠনে। মূলকাণ্ডের অন্তর্গঠন যখন আমরা জানবো আমরা তখন কিন্তু মোটামুটি গ্রাউন্ড মেরিস্টেম সম্পর্কে ধারণাটা পেয়ে যাবো। কারণ হচ্ছে আমরা জেনেছিলাম যে ত্বক ও পরিবহন তন্ত্র ছাড়া বাকি যা কিছু আছে সবই কিন্তু গ্রাউন্ড মেরিস্টেমের অন্তর্গত। তাহলে আমরা এখন একটু দেখে নিই যে কচু উদ্ভিদের মূলে কি কি অংশ আছে এবং আমাদের কি কি জানতে হবে। আমরা একে দুটি অঞ্চলে ভাগ করবো, একটু হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। এখন এই বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় শুনে বুঝতে পারছো যে স্টিলির বাইরের এবং স্টিলির ভেতরের অঞ্চল। কিন্তু স্টিলি জিনিসটা আসলে আমরা একটু স্টিলি জিনিসটা একটু জেনে নেই যে স্টিলি জিনিসটা আসলে কি। স্টিলি হচ্ছে পরিচক্র থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ ভেতরে কেন্দ্র পর্যন্ত অঞ্চল। তাহলে আমরা স্টিলি সম্পর্কে জেনে নিলাম। এখন হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চল, বহিঃস্থলীয় অঞ্চল অংশগুলো কি কি? একটি হচ্ছে মূল রোগ, তারপর আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের মূল, আমরা কিন্তু পড়েছিলাম যে উদ্ভিদের মূলের যে মূলন সেগুলো কিন্তু এককোষী হয়। এরপর হচ্ছে এর ত্বক যেটা হচ্ছে এপিপ্লেমা বা মূল ত্বক। এরপর আমরা দেখতে পাচ্ছি জেনারেল কর্টেক্স, তারপর আমরা দেখতে পাচ্ছি এন্ডোডার্মিস, এরপর হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র, তারপর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভাস্কুলার বান্ডল। ভেতরে আমরা দেখতে পাচ্ছি ভাস্কুলার বান্ডলের বাইরে বাইরে এই অংশগুলোকে বলা হয় মজ্জার রশ্মি, আর একদম ভেতরের দিকে এটি হচ্ছে মজ্জা। তাহলে এখন আমরা একটু দেখে নিই যে কোন অংশের কাজটা কি। বহিঃস্থলীয় অঞ্চল, আমরা যে এপিপ্লেমা দেখতে পাচ্ছি, এপিপ্লেমার পরে আমরা দেখতে পাচ্ছি কর্টেক্স। এই কর্টেক্সকে আবার কয়েকটা অংশে ভাগ করা যায়, যেমন হচ্ছে জেনারেল কর্টেক্স বা সাধারণ বহির্মজ্জা এবং এন্ডোডার্মিস বা অন্তঃত্বক। এগুলোকে আমরা জেনে রাখবো যে কোথায় কোন কোন অংশে ডিভাইড করা হয়েছে। জেনারেল কর্টেক্স আমরা জানবো যে এই জেনারেল কর্টেক্সে এগুলো হচ্ছে এক সারি প্যারেনকাইমা কোষে গঠিত।
একসারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত এবং আমরা ছবি কিন্তু দেখতে পাচ্ছি যে এদের মধ্যে অনেকগুলো আন্তঃকোষীয় ফাঁক আছে। কখনো কখনো এদেরকে কিন্তু এরেনকাইমা বলা হয়, অর্থাৎ এদের মধ্যে কখনো কখনো বায়োকুটুরি থাকে। আচ্ছা, তাহলে এদেরকে কিন্তু কখনো কখনো এরেনকাইমা বলবো, কারণ এতে বায়োকুটুরি থাকতে পারে মাঝে মাঝে, ঠিক আছে। এরপর হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস সম্পর্কে আমরা জানবো যে এগুলো হচ্ছে একসারি টিপাকৃতির কোষ দিয়ে গঠিত এবং এদের মেইন কাজ হচ্ছে এরা পরিচক্র থেকে বহিঃস্থলীয় অঞ্চলকে পৃথক করছে এবং পানি প্রবেশটা নিয়ন্ত্রণ করছে। আর এই যে প্যারেনকাইমা, এদের মেইন কাজ হচ্ছে কিন্তু খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে। মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়। তাহলে আমাদের বহিঃস্থলীয় অঞ্চল শেষ। এখন আমরা অন্তঃস্থলীয় অঞ্চল সম্পর্কে জেনে নিই। যে অন্তঃস্থলীয় যে অঞ্চল, সেটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এর প্রথম অংশ হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল, ঠিক আছে। পরিচক্র বা পেরিসাইকেল এরা কিন্তু প্যারেনকাইমা কোষ দিয়ে। এই কোষগুলো আমরা দেখতে পাচ্ছি খুব ঘনভাবে সন্নিবেশিত থাকে। এখানে এই পরিচক্রের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে এরা নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য খাদ্য সঞ্চয় করে। তাহলে আমরা পরিচক্র বা পেরিসাইকেল অংশগুলো পেয়ে গেছি। এরপর হচ্ছে আমরা এখন দেখি ভাস্কুলার বান্ডল বা পরিবহন অংশ। আমরা মনে রাখবো যে এই যে ভাস্কুলার বান্ডল আমরা দেখতে পাচ্ছি, দেখো তোমরা জাইলেম, তারপর আমরা দেখতে পাচ্ছি প্রোটোজাইলেম, মেটাজাইলেম। মনে আছে তোমাদের প্রোটোজাইলেম মেটাজাইলেম কি? এখন ছবি থেকে একদম ক্লিয়ার যে দেখো মেটাজাইলেমের গর্তটা একটু বড়, প্রোটোজাইলেমের গর্তগুলো হচ্ছে ছোট, ঠিক আছে। তাহলে জাইলেম আমরা দেখতে পাচ্ছি, আমরা ছবিতে কিন্তু ফ্লোয়েম দেখতে পাচ্ছি, তাই না? আমাদের মনে রাখতে হবে যেখানে জাইলেম বা ফ্লোয়েম হচ্ছে সংখ্যা কিন্তু 6 এর অধিক। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু। আমি গুরুত্বপূর্ণ যেসব ইনফরমেশন তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি। জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 এর অধিক, ঠিক আছে। আচ্ছা, জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 এর অধিক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরা কিন্তু অরীয় ভাবে সাজানো। তুমি দেখতে পাচ্ছ এরা কিন্তু দেখো জাইলেম ও ফ্লোয়েম কিন্তু একসাথে অবস্থান করছে না, এরা কিন্তু আলাদা আলাদা ভাবে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করছে। তাহলে এখানে ভাস্কুলার বান্ডল কিন্তু অরীয়। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো, আমরা যেন একদমই এইসব ইনফরমেশন মিস না করি। ভাস্কুলার বান্ডল কিন্তু অরীয় ভাবে অবস্থিত। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মজ্জার রশ্মি। মজ্জার রশ্মি এগুলো হচ্ছে তোমার প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে গঠিত। এদের মেইন কাজ হচ্ছে পরিচক্র ও মজ্জার মধ্যে সংযোগ রক্ষা করে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মজ্জা, এরাও প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এদের কাজ খাদ্য সঞ্চয় করা। তো মোটামুটি আমরা মূলের প্রস্তুচ্ছেদ সম্পর্কে জানতে পারি। এখন আমরা ভুট্টাকাণ্ডের অন্তর্গঠন সম্পর্কে একটু জেনে নিই যে এতে কি কি আছে। ওকে, আমরা এখন পড়ছি, এর আগে আমরা পড়েছিলাম প্রচুর মূলের অন্তর্গঠন নিয়ে, এখন আমরা পড়ছি ভুট্টাকাণ্ডের অন্তর্গঠন নিয়ে। এখন তোমরা আমাকে বলো তো, যেহেতু কাণ্ড, তাহলে কাণ্ডের ত্বকের নাম কি হবে? এপিডার্মিস না এপিপ্লেম? আমরা দেখতে পাচ্ছি কিন্তু এপিডার্মিস। আমরা কিন্তু পড়েছিলাম যে কাণ্ডের বহিঃত্বককে বলা হয় এপিডার্মিস এবং মূলের বহিঃত্বককে বলা হয় এপিপ্লেম। যেহেতু এপিডার্মিস, দেখো এর বাইরে কিন্তু একটু কিউটিকলের লেয়ার রয়েছে। আমরা কিন্তু মূলের ক্ষেত্রে কিউটিকলের লেয়ার পাইনি, কারণ কিউটিকলের লেয়ার যদি মূলে থাকে সে কিন্তু পানি শোষণ করতে পারবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এপিডার্মিস, তার নিচে হাইপোডার্মিস বা অধঃত্বক অবস্থিত, যা কিন্তু স্ক্লেরেনকাইমা কোষ নিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এতক্ষণ ধরে আমরা অনেকগুলো প্যারেনকাইমা কোষ পেয়েছি সবখানে, কিন্তু স্ক্লেরেনকাইমা এখনই পেলাম। তাহলে স্ক্লেরেনকাইমা কোষের আবরণে আবৃত। এরপর আমরা পাচ্ছি যে এখন আমাকে বলো যে অধঃত্বক যদি স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত, এই স্ক্লেরেনকাইমা কোষ কিন্তু দৃঢ়তা প্রদান করতে পারে। তাহলে অধঃত্বকের কাজ হচ্ছে কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা। তো মূলে কিন্তু আমাদের অত বেশি দৃঢ়তার দরকার নেই, তাই সেখানে কিন্তু আমরা অধঃত্বক পাইও নি, আমরা পেয়েছি মূলে। আচ্ছা,
এরপর হচ্ছে কর্টেক্স। তো কর্টেক্স আবার একই রকম ভাবে, কর্টেক্স বা ভিত্তি টিস্যু একই রকম ভাবে প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এই কোষগুলোর মাঝে কিন্তু আমরা অন্তঃকোষীয় ফাঁক দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এখানেই হচ্ছে মেইন তোমাদের ইনসিকিউর ব্যাপার গুলো, যে ভাস্কুলার বান্ডেল গুলো দেখো আমরা কিন্তু করেছিলাম যে আগে প্রতিটি ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল ছিল 6 বা 6 এর। এখানে আমরা কিন্তু দেখতে পাই, এখানে কিন্তু তোমরা মনে রাখবে এখানে ভাস্কুলার বান্ডেল হচ্ছে অনেক। তাহলে ভাস্কুলার বান্ডেল আমরা পেলাম অনেক। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভাস্কুলার বান্ডেল গুলো একটু বিক্ষিপ্ত ভাবে অবস্থিত। এগুলো কিভাবে অবস্থিত? বিক্ষিপ্ত ভাবে। তাহলে ভাস্কুলার বান্ডেল গুলো বিক্ষিপ্ত ভাবে আমরা পেলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভাস্কুলার বান্ডেল গুলো হচ্ছে সমপার্শ্বীয় এবং বদ্ধ। কেন সমপার্শ্বীয়? আমি বলেছিলাম যে ফ্লোয়েম, এই তোমরা দেখো এখানে আমরা জাইলেম দেখতে পাচ্ছি, মেটাজাইলেম, প্রোটোজাইলেম আর ফ্লোয়েম। ফ্লোয়েম কিন্তু একদিকে অবস্থিত এবং বাইরের দিকে অবস্থিত। এটা কেন বাইরের দিকে? কারণ তুমি দেখো এটা যদি তার ত্বক হয়, এটা এই পোর্শনটা কিন্তু তার ভেতরের দিকে, কাণ্ডের ভেতরের দিকে। তাহলে ফ্লোয়েম হচ্ছে একই দিকে অবস্থিত জাইলেমের এবং বাইরের দিকে অবস্থিত। তাহলে আমরা এটাকে বলতে পারছি যে ভাস্কুলার বান্ডেল গুলো সমপার্শ্বীয় এবং বদ্ধ। কেন বদ্ধ? কেন বদ্ধ একটু চিন্তা করে বলো তো আমাকে। বদ্ধ কারণ হচ্ছে তুমি দেখো জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কিন্তু এখানে কোনো ক্যাম্বিয়াম নেই, তাহলে এটি অবশ্যই বদ্ধ। আচ্ছা, এরপর আমরা একটু জাইলেম ও ফ্লোয়েম সম্পর্কে জেনে নিই। যে জাইলেম টিস্যুর গঠন দেখো, এই যে দেখো মেটাজাইলেম, প্রোটোজাইলেম, এরা কিন্তু ইংরেজি ওয়াই অক্ষরের মতো। এই যে ওয়াই এর দুইটা বাহুতে কিন্তু আমরা পাচ্ছি মেটাজাইলেম, আর তার যে লেজের মতো অংশ সেখানে কিন্তু আমরা পাচ্ছি প্রোটোজাইলেম। প্রোটোজাইলেমের নিচে আমরা কিন্তু একটি গহ্বর পাচ্ছি, যেটা থেকে প্রোটোজাইলেমের গহ্বর বলা হয়। ঠিক আছে, যে এই প্রোটোজাইলেমের গহ্বরটা কি আশেপাশের প্যারেনকাইমা কোষ নষ্ট হয়ে এই প্রোটোজাইলেমের গহ্বরটা সৃষ্টি হয়। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফ্লোয়েম। ফ্লোয়েম আমরা কি দেখতে পাচ্ছি? যে ইংরেজি ওয়াই এর দুই বাহুর মাঝখানে কিন্তু আমাদের ফ্লোয়েম টিস্যুটা অবস্থিত। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটু জানলেই হবে একটি ভুট্টা কাণ্ডের প্রস্তুচ্ছেদ সম্পর্কে। আমি তোমাদেরকে তখন গ্রাউন্ড মেরিস্টেম সম্পর্কে খুব একটা ব্যাখ্যা করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আমি তোমাদেরকে চিত্র দিয়ে বোঝাতে পারি তাহলে তোমরা খুব ভালো বুঝবে। তো এখন আমরা গ্রাউন্ড মেরিস্টেম সম্পর্কে আর কিছু দুই একটা ইনফরমেশন জানবো, যেগুলো আমাদের মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু গ্রাউন্ড মেরিস্টেম সম্পর্কে আগে মোটামুটি খুব ভালো পেয়ে গেছি যে এই জিনিসটা আসলে কি। এখন গ্রাউন্ড মেরিস্টেম সম্পর্কে আমাদেরকে আর কি কি জানতে হবে? আমি পড়েছিলাম একটু আগে কিন্তু কাণ্ডের গঠনে আমরা অধোতক পেয়েছিলাম। অধোতক আমরা পেয়েছিলাম সেখানে স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়েছিল। আমরা মনে রাখবো যে অধোতক যেটা, সেটা কি কি কোষ দিয়ে গঠিত হতে পারে। একটি হচ্ছে স্ক্লেরেনকাইমা যা আমরা পড়েছিলাম, আর একটি হচ্ছে কোলেনকাইমা। এই প্যারেনকাইমা কোষ দিয়ে এটা কখনোই গঠিত হবে না আসলে, কারণ এটা তোমার অধোতকের কাজ কিন্তু তোমার দৃঢ়তা প্রদান করা। এরপর হচ্ছে আমরা যেটা জানবো, আমরা কিন্তু দেখেছিলাম যে কাণ্ডে আমরা কিন্তু অধোতক পাচ্ছি, মূলে আমরা পাচ্ছি না। তো এটা আমরা কিন্তু আগে এক্সপ্লেন করেছিলাম যে সেটা আসলে কেন। এরপর আমরা কি কি জানবো? যে কর্টেক্স। কর্টেক্স থেকে আমরা কি কি জানবো? যে মূল কর্টেক্স, এখান থেকে আমরা কি কি ইনফরমেশন জানবো? যে মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট হয়, কিন্তু কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। এরপর হচ্ছে আমরা অন্তঃত্বক সম্পর্কে কয়েকটা ইনফরমেশন জানবো। যে আমরা অন্তঃত্বক পাওয়া যায় মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। ঠিক আছে, এই অন্তঃত্বকের কোষগুলো সাধারণত ফিতাকৃতির হয়। এরপর আমরা জানবো যে অন্তঃত্বকের কোষগুলোর ভেতরে প্রাচীরে ফিতার ন্যায় লিগনিন ও সুবেরিনের আস্তরণ জমা হয়, যেটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্যাসপেরিয়ান স্ট্রিপ তাহলে আমরা কোথায় পাচ্ছি? অন্তঃত্বকের ভেতরের দিকে কোষে লিগনিন ও
ও সুবেরিনের আস্তরণ, যেটি ফিতার ন্যায় থাকে। আমরা এটাকে বলছি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ঠিক আছে, তাহলে আমরা ক্যাসপেরিয়ান স্ট্রিপ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। বিজ্ঞানী ক্যাসপেরি সর্বপ্রথম এটি লক্ষ্য করেন। আমরা মনে রাখবো যে মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। আচ্ছা, এখন অন্ততকে যেসব কোষগুলো প্রাচীন পাতলা থাকে সেগুলোকে প্যাসিভ সেল বলে। আমাদের মনে রাখতে হবে স্টার্টশিপ বলে একটা ব্যাপার থাকে। জিনিসটা কি, অনেক সময় দেখা যায় কি এই স্তরে প্রচুর শ্বেতসার কণিকা থাকতে পারে, তাহলে আমরা অন্ততকে যদি শ্বেতসার কণিকা থাকে তখন আমরা তাদেরকে বলবো স্টার্টশিপ। ঠিক আছে, আমরা স্টার্টশিপ পেয়ে গেলাম। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণগুলো থাকে। এরপর হচ্ছে আমরা পরিচক্র সম্পর্কে একটু জেনে নিই। আমরা কিন্তু পরিচক্র, আমাদের কি ছবিটাতে পরিচক্র সম্পর্কে মনে করছে? মনে রাখবে যে পরিচক্র বা পেরিসাইকেল যেটা, সেটা হচ্ছে মূলে সাধারণত এক স্তর বিশিষ্ট হয়। আচ্ছা, তাহলে মূলের পেরিসাইকেল সম্পর্কে আমরা জানলাম। এই পেরিসাইকেল যেটা, সেটা প্যারেনকাইমা বা স্ক্লেরেনকাইমা অথবা দুই টিস্যুর মিশ্রণে তৈরি হতে পারে। আমরা মনে রাখবো যে আমরা মূলে কিন্তু বলেছিলাম যেটা সাধারণত এক স্তর বিশিষ্ট, কিন্তু কুন্ডা ও কুমারিকা কাণ্ডে এরা সাধারণত স্ক্লেরেনকাইমা টিস্যু। এখন স্ক্লেরেনকাইমা টিস্যু যদি শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করে তখন কিন্তু আমরা তাদেরকে হার্ড ব্লাস্ট বা গুচ্ছযুক্ত করি। তো আমরা মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটার আলোচনা এতটুকু পর্যন্ত জানলে আমি আশা করছি যে তোমরা অনেক রকম মার্কস এই চ্যাপ্টার থেকে ক্যারি করতে পারবে। এখন আমরা এই চ্যাপ্টারের বিগত সালের কোয়েশ্চেনগুলো একটু দেখি যে কি কি আছে আসলে এখানে। দেখো, নিচে কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না? কি আছে উত্তরে? কর্টেক্স, ফ্লোয়েম, জাইলেম, ক্যাম্বিয়াম। আমরা কিন্তু জানি যে কর্টেক্স সৃষ্টি হয় না, জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম কিন্তু প্রোক্যাম্বিয়াম থেকেই সৃষ্টি হয়। এরপর আছে নিচে কোনটি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদের মধ্যে পড়ে না? দেখো, সমপার্শ্বীয়, প্রতিসাম্য, কেন্দ্রিক ও অর্য়বল্ক কোনটি হবে? অবশ্যই প্রতিসাম্য হবে, তোমরা জানো, এতক্ষণ ধরে পড়েছো। আবার প্রোক্যাম্বিয়াম হতে কোনটি সৃষ্টি হয় না? দেখো, প্রোক্যাম্বিয়াম ব্যাপারটা তার মানে কত ইম্পর্টেন্ট, হাইপোডার্মিস। এরপর দেখো, পত্ররন্ধ্রের কাজ নয় কোনটি? সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ, অক্সিজেন নির্গত করে, তো অবশ্যই শ্বসনের সময় অক্সিজেন প্রবেশ ও কার্বন ডাইঅক্সাইড নির্গত করা। দেখো, পত্ররন্ধ্র কিন্তু পানি সঞ্চয়ের কোনো কাজ করে, এটি একটি রন্ধ্র, পানিকে কিভাবে সঞ্চয় করবে? কিন্তু তার পত্ররন্ধ্রের চারপাশে যে রক্ষী কোষ রয়েছে সেখানে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সেটি সালোক সংশ্লেষণে কিন্তু ব্যবহার করা হয়। এরপর হচ্ছে উদ্ভিদের বিপাক, শ্বসন ও বর্ধনের সঙ্গে জড়িত নয় কোনটি? অবশ্যই জাইলেম। তো তোমরা যদি চ্যাপ্টারটা তোমরা দেখো, একটু ট্রিকি কোয়েশ্চেন হচ্ছে, তো তোমরা যদি আসলে মানে এমন না যে লাইন টু লাইন একদম সব ইনফরমেশন জেনে নিতে হবে, ব্যাপারটা কিন্তু সেটা না। তোমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো জেনে সেগুলো বোঝার চেষ্টা করবে। একটু ট্রিকি কোয়েশ্চেন হলেও তোমরা সেটা আনসার করতে পারবে। আমি আশা করছি তোমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি চ্যাপ্টারটা শোনার সাথে সাথে পড়ে ফেলো তোমাদের জন্য আসলে অনেক উপকারে দিবে। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো।